আলাইকুম দর্শক, আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি একটি কমার্শিয়াল বায়োফ্লকের সামনে। তো এই বায়োফ্লকটির অবস্থান হচ্ছে গিয়া নরসিংদী জেলার রায়পুরা থানার বাদুয়ারচর গ্রামে। এখানে মোহাম্মদ মঞ্জু ভাই, তরুণ উদ্যোক্তা, তিনি প্রথম তার ঘরের ভিতরে তিনটি টাঙ্কি দিয়ে ছোট আকারে করেছিলেন পরীক্ষামূলকভাবে। এখন তার বাড়ির উঠোনে বিশাল আকার করে একটি সিমেন্ট দিয়ে একটি শীট নির্মাণ করেছেন। আসলে দর্শক, আমরা আগে দেখতাম যে একটা সময় মাছ শুধু নদীতে পাওয়া যেত, নদীর পরে পুকুরের পরে অনেকে দেখলাম নদীর মধ্যে খাঁচায় মাছ চাষ করে। তো দিনে দিনে আপডেট হতে হতে এখন মাছ এমন একটা পর্যায়ে চলে গেছে যে মানুষ বাড়ির উঠোনে বা আঙিনায় ঘরের ভিতরে এখন মাছ চাষ করতেছে। তো তারই ধারাবাহিকতায় মঞ্জু ভাই তার ঘরের ভিতরে প্রথম টাঙ্কির মধ্যে মাছ চাষ শুরু করেছিলেন বায়োফ্লকের মাধ্যমে। তো এখন তিনি তার বাড়ির উঠোনে প্ল্যান করেছেন। তার আরও ইচ্ছা আছে যে তার বাসার যেই নিচতলার মধ্যে আরও 3টি প্ল্যান করে ওখানে মাছ চাষ করবে। আসলে বায়োফ্লকে মাছ চাষ করাটা কতটা লাভবান, বা মাছ চাষ করলে আমাদের দেশে কীরকম অবস্থা হবে, আর তিনি এই বায়োফ্লক মাছ চাষ করতে গিয়ে কোথাও থেকে ট্রেনিং নিছে কিনা, বা কেউ যদি নতুন করতে চায় তাহলে কিভাবে করবে, সে বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। তাহলে দর্শক, চলুন আমরা মঞ্জু ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিতটা জানি। দর্শক, আমি এখন কথা বলবো যে এই বায়োফ্লকটি যিনি নির্মাণ করেছেন মোহাম্মদ মঞ্জু ভাইয়ের সাথে। তো মঞ্জু ভাইয়ের সাথে আমরা কথা বলে বিস্তারিত জানবো তিনি কিভাবে এই বায়োফ্লক এর যে টাঙ্কিটা তৈরি করছেন, কিভাবে তৈরি করেছেন, এখানে কত লিটার পানি আছে, কত কেজি মাছ আছে, সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো চলুন আমরা মঞ্জু ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ ভালো। ভাই, আমরা আর আগে আসছিলাম, দেখছিলাম আপনার রুমের ভিতরে ছোট করে 3টা টাঙ্কির মধ্যে, মানে প্লাস্টিকের টাঙ্কির মধ্যে করছিলেন। এখন মাশাআল্লাহ দেখতেছি বিশাল আকারে বড় করে করছেন। তো এই বিশাল আকারে এই উদ্যোগটা কিভাবে নিয়েছেন, বা এটা কিভাবে শুরু করলেন? আসলে ওইটা তো ছিল পরীক্ষামূলক, ঠিক আছে। টাঙ্কির মধ্যে যেটা ছিল এটা আসলে পরীক্ষামূলক, ওইটা কমার্শিয়াল কোনো চিন্তা করা যাবে না ওইটা দিয়ে। মোটামুটি যা রেজাল্ট চালার মতো ভালোই আসছে। তো এখন তো কমার্শিয়ালভাবে গেলে আপনার বড় আকারে যাইতেই হইব, এর জন্য আলার মতো বড় আকারে যাওয়া। তো আপনি দেখলাম অনেক সুন্দরভাবে এই শীটটা নির্মাণ করেছেন। তো এই শীটটা কিভাবে, মানে কি দিয়ে নির্মাণ করছেন, কি দিয়ে করে? এই ট্যাঙ্কটা হচ্ছে কি আপনার ফেরো সিমেন্ট। হ্যাঁ, ফেরো সিমেন্ট এখানে হচ্ছে 42,500 লিটার। তো এটা খরচ, মানে সিমেন্টের সাথে আর কি কি দিয়েছেন ওইটা বলতেছি। এটা হচ্ছে এই কন্ডিশনে করার মূল কাহিনীটা হচ্ছে আমার খরচ কমানো। তো আমরা দেখা গেছে যদি ইট দিয়ে করি বা ডালাই দিয়ে করি, তখন দেখা গেছে এক একটা টাঙ্কি করতে, এরকম একটা টাঙ্কি করলে আমার কমসে কম 80 থেকে 90,000 বা 1 লাখ টাকার মতো এরকম চলে যেত। তাও মজবুতের ব্যাপার চিন্তা করলে ওইরকম হইতো না। আর এটা যে হাইটনেসে করছি আমি, ওইরকম করা যেত না। এটা কিন্তু পাসপোর্ট হাইট। হ্যাঁ, পাসপোর্ট হাইট প্লাস এখানে আমার একত্রে 42,500 লিটার। হ্যাঁ, 19/16। হ্যাঁ, 19/16। তো ফেরো সিমেন্টের করার মূল কাহিনী হচ্ছে এখানে আপনার এটা মজবুতের ব্যাপারটা ইটের চাইতে অনেক বেশি। আরেকটা ব্যাপার হচ্ছে গিয়া আপনার খরচের ব্যাপার, যেটা খরচটা অনেক কম। যেমন 40,000 টাকা খরচ গেছে এটার মধ্যে আমার। 40,000 টাকা খরচ হয়েছে। এখানে হচ্ছে আপনার রড আছে, এই মুরগির খামারের চাপা নেট, তারপর হচ্ছে আপনার এই সিলেকশন, বালি, সিমেন্ট। তো আপনার এই টাঙ্কিটার মধ্যে এখন মানে কি মাছ আছে, আর কত পিস মাছ দিছেন? এখানে আপাতত মাছ দিছি আপনার 20,000 পিস। 6,000 পিস শিং আছে, না সরি 19,000 পিস, 6,000 পিস শিং, আর 13,000-এর মতো আছে তেলাপিয়া। তো আপনি যেই তেলাপিয়াটা এখানে দিছেন আর শিংটা দিছেন, কি হাইব্রিড দিছেন নাকি দেশিটা দিছেন? না, এটা দেশি দেওয়া।
তার কারণ হচ্ছে এখন এই সিজনে আমার এই মাছটা দেওয়ার কোনো চিন্তা ভাবনা ছিল না। আমার টার্গেট হচ্ছে বৈশাখে মাছ দিমু আর কি, পোনা দিমু, দেশি মাগুর দেওয়ার চিন্তা ভাবনা। এখন বৈশাখের আগে মানে আড়াই মাসের মতো আমি সময় পেতেছি, তো ওই সময়ের মধ্যে আমি যেতেছি একটা হারভেস্ট করার জন্য তেলাপিয়ার। তো এটা যে শুরু করছেন মানে মাছ দিছেন কতদিন এটার মধ্যে মাছ যে দিছেন? আজকে 26 দিন চলতেছে। 26 দিন। মাছ কি আপনি দেখছেন কত ওয়েটটা কিরকম বা গ্রোথটা কিরকম? আজকে পর্যন্ত ওয়েট দেখি নাই, তো আজকে দেখি ওজন দিমু এই কন্ডিশনটা কি আসছে 26 দিনে। তো আশা করি আলহামদুলিল্লাহ রেজাল্ট অনেক ভালো আসছে। এমনি তো দেখতেছেন যে মাছগুলোর সাইজগুলো কি রকম, আকারটা কি রকম হয়েছে? যেতে অনেক ডেভেলপ হয়েছে। অনেক ডেভেলপ হয়েছে। আশা করতেছি 35-40টার মতো মনে হয় এসে পড়ছে। 45-40টা 1 কেজি হবে। তেলাপিয়ার 100 লাইনে দেওয়া ছিল। মানে আপনি দিছেন যে সময় দিছেন ওই সময় 100 পিসে 1 কেজি হইতো, এখন 40-45টা হয়ে যাবে। তো মাশাআল্লাহ 26 দিনে ভালোই বৃদ্ধি পাইছে মনে হয়, দেখলাম। তো যেহেতু এখানে যে আপনি যে পানিগুলা অক্সিজেন গুলা দিয়ে আসতেছে, অক্সিজেন এইগুলা কিভাবে ব্যবস্থা করছেন, কিভাবে দিচ্ছেন এগুলা? আসলে অক্সিজেনটা হয়েছে গিয়া এখন যেটা চলতেছে এগুলো কিন্তু ন্যানো টিউব না, এগুলো হয়েছে স্টোন দিয়ে করা, মানে 4টা স্টোন একসাথে মোর করা। তো স্টোনগুলো ভালো ভালো মানের আর কি। আপনি এয়ারেশন দেখতেছেন, এয়ারেশন যেটা হইতেছে মোটামুটি না, ন্যানো টিউবের যেতে বেটার হইতেছে। তো ন্যানো টিউবের ব্যাপারটা হয়েছে কি, ন্যানো টিউবটা ছোট মোটরের মধ্যে আপনার ইউজ করাটা ওইরকম ইউজ করা যায় না। তার কারণ হচ্ছে কি ওইটা ছিদ্র বেশি, কোনোটাতে বেশি চলে যায়, কোনোটাতে কম চলে যায়। এর জন্য স্টোনের মধ্যে ছোট মোটর দিয়ে স্টোন করলে বেটার, ন্যানো না। তো তো এই যে পানিগুলো তো এখন দেখতেছি পানির কালারটা কিরকম জানি ময়লা ময়লা, এগুলো কি চেঞ্জ করা লাগে না? না না না, অবশ্যই না। বায়োফ্লকের হিসাব তো আসলে চেঞ্জ করে না। বায়োফ্লক এখানে ফ্লক কালচার 100%, ফ্লকটাই মূলত মেন। পানিটা মেনটেন করতে গেলে ফ্লক লাগে, আর ফ্লক মেনটেন করতে গেলে এয়ারেশন লাগে। এটা একটার সাথে একটা জড়িত। বায়োফ্লকের ব্যাপারটা এরকম। পানিগুলো চেঞ্জ করা লাগে না। তো এগুলোর তো আপনি খাবার দাবার দিতেছেন, কি খাবার দেন? এখন এগুলো তো এই চলতেছে আপনার ফিডি, মূলত বস্তার যে খাবার। আর খাবার তো আর 100% লাগে না, খাবারটা লাগে আপনার এখানে এই 20-30% খাবার লাগে। ওইটা হচ্ছে আপনার ফ্লগের উপর ডিপেন্ড করে। আপনি ইচ্ছা করলে এই মাছের যে এই বেশি পরিমাণে খাওয়াইবেন বা মাছ খাইবো এরকম হইব না, খায় না। নির্দিষ্ট মাত্রায় খাওয়াতে হয়। ওই ওই এটার মাত্রার বাইরে এটা খাইবো না। তার কারণ হচ্ছে কি, মাছের আপনার একটা জিনিস দেখছি যে মাছের পেট এখানে আপনার সবসময় ভরা থাকে, সবসময় ভরা থাকে। আপনার এই মাছ এবং এই যে শীট নির্মাণ করছেন, যা মোটর দিচ্ছেন, অক্সিজেনের ব্যবস্থা করছেন, এগুলো সব মিলে আপনার মানে কত টাকা এখানে ইনভেস্ট করা আছে? ধরেন এখানে আমার এই ছোটো প্ল্যানটা করছি, ছোটো প্ল্যান, এটা ছোটোই বলতে গেলে 42,500 লিটার, তাও আমার কাছে ছোটোই এক কথায় যেটা। তো এরকম আরও 4টা প্ল্যান আমার করার চিন্তা ভাবনা। ওই যে 30,000 লিটারের একটা বেস কাইটে রাখছি, ওইটা হইব। আর এরকম আরও 3টা প্ল্যান আল্লাহর মধ্যে এই কিছুদিনের মধ্যে আবার করব। তো তো মিলে দেখা গেছে 4টা বা 5টা প্ল্যান আমি বাড়ির মধ্যে করবো আর কি আপাতত। তো এটা নিয়ে ওইটা নিয়ে 2টা হইলো, তো আরও 3টা করার চিন্তা ভাবনা। তো 3টা করলে মোটামুটি আল্লাহর মধ্যে বাড়ির মধ্যে এই পর্যন্তই রাখবো, এর চেয়ে বেশি এখানে করবো না। তারপরে আমার মানে চকে ক্ষেত আছে, খেতে তো মানে ওই চকে খেত আছে, ওইখানে কি আপনি পুকুর আকারে করবেন? পুকুর আকারে না, সব এই কন্ডিশনই করবো। সব এই ফ্লগ গুলা করি ফেরোসিমেন্টে করবো। হ্যাঁ, আর এই কন্ডিশনে করার মূল কাহিনীটা হচ্ছে গিয়া যে খরচের ব্যাপারটা, খরচের ব্যাপার যেটা বলছেন, ধরুন আমার টাঙ্কি গেছে 40,000 টাকা, এখানে আমার আইপিএস আছে একটা, ওইটা তো ছোট প্ল্যানের সময় করা 20,000 টাকা। তো নতুন করে যারা করবে করে এগুলো লাগবে মাস্টলি। আমি জেনারেটর আনছি পরশুদিন, জেনারেটর আনার মূল কাহিনী হচ্ছে জেনারেটর আমার অ্যাভেলেবেল লাগবো না। তো 25,000 টাকা দিয়ে জেনারেটর আনছি। এটার কাজটা হইলো গিয়া, ধরেন এখন বৃষ্টি বাদলের দিন, আমাদের এখানে আমার আইপিএসটা ব্যাকআপ দেয়, এই প্ল্যান্টার মধ্যে ব্যাকআপ দেয় প্রায় গিয়া 12 ঘন্টার মতো, একটা না। তো 12 ঘন্টা ব্যাকআপ দিলে আমার এখানে গেছে অনেক সময় সন্ধ্যায় ধরেন ঝড় বৃষ্টি হইলো বা তুফান হইলো, কারেন্ট চলে গেলো। ওই সূত্রে সারা রাত্র চললো, সকালবেলা কারেন্ট দিল না, কারেন্ট দিয়ে 10টা 11টা 12টা, এখানে তো আপনার আধা ঘন্টা আপনি রাখতে পারবেন না এয়ারেশন ছাড়া, সমস্যা হয়ে যাবে। ওই সূত্রে ইনকেস ইমার্জেন্সি জেনারেটর 100% লাগবে, যদি বড় প্ল্যানে কেউ যায় জেনারেটর মাস্টলি লাগবে। আর এটা ব্যবহার হোক বা না হোক, প্রয়োজন হইতে পারে যে কোনো সময়। আর যদি হয় তখন যদি না থাকে তাহলে কিন্তু গজব। কারণ এখানে ব্যাপারটা হচ্ছে লাখ লাখ টাকার ব্যাপার হিসাব করলে। ধরুন আমার এখানে আল্লাহর মধ্যে যে মাছটা আছে, আমি হারভেস্ট পর্যন্ত যদি সহি সালামত আল্লাহর মধ্যে থাকে এবং গ্রোথ সঠিকভাবে আসে, তাইলে এখান থেকে কমসে কম আপনার 2 থেকে 2.5 লক্ষ টাকার মাছ আল্লাহর মধ্যে উঠবো আড়াই মাসে ইনশাল্লাহ, অবশ্যই। তো আপনার মানে এই শীটটার মধ্যে আপনার এখন মোটামুটি ওই জেনারেটর, আইপিএস আর শীট নির্মাণ মিলে আপনার 85,000 টাকার মতো শুধু খরচ গেছে। আর এই আদার্স যেমন ওই যে অক্সিজেনের জন্য যেই পাইপগুলো দিচ্ছেন, এই সব মিলে মানে আপনার ইন টোটালে এই ট্যাঙ্কটার মধ্যে আপনার 1,40,000 টাকার মতো গেছে।
1,40,000 টাকার মতো খরচ হচ্ছে মাঠ সহকারে। মাছ করে। তো 1,40,000 টাকা তো গেছে, আপনি এখান থেকে মানে মাছগুলো বিক্রি কত টাকা আশা করতেছেন যে এখান থেকে কত টাকা আপনার মাছগুলো বিক্রি করতে পারবেন? ফার্স্ট বেসে আল্লাহর মতে আশা করতেছি 100% আপনার 2.5 লক্ষ টাকার মতো আল্লাহর মতো আসবো। মানে 1,40,000 টাকা খরচ, আপনি 2.5 লাখ টাকার মতো বিক্রি করতে বলতে গেলে আমার টাঙ্কি আছে, এটা তো থেকে যাবো। জেনারেটর যেটা কিনে এটাও থেকে এটা যাবো। ইনভেস্ট করা আর কি। ঠিক আছে, যেগুলো আমার ইনভেস্ট করা ওগুলো তো সব কিছু থেকে যাবো, কিন্তু প্রফিটের হিসাব করলে আমার মাছ থেকে ধরতে হইব, ফিট পর্যন্ত যেতে হইব। আমি ধরেন মাছ দিছি এখানে 10,000 টাকার মাছ দিছি, আর শিং যেটা, এটা আমার আগে ট্যাঙ্কে যেটা ছিল ওই মাছটা কিন্তু আমি এখানে ঢুকাই দিছি। কোনটা ঢুকাই দিছি, কেন ঢুকাই দিছি? শিঙের 2 মাস আমি পাইছি গরম, 2 মাসের রেজাল্ট আমি পাইছি। 2 মাস পরে 3 মাস পুরোপুরি শীত, ওই 3 মাসে 1 টাকার খাবার নেই। শীতের সময় কোনো খাবার লাগে না। শিং মাছ টেম্পারেচারে আসলে টেম্পারেচার যদি 25-এর নিচে নেমে যায় শিং মাছে খাবার ছেড়ে দিব আস্তে আস্তে। কিন্তু তেলাপিয়া লো টেম্পারেচারও খাইবো, 18-20-এও তেলাপিয়া খাবার নিব এবং মাছ গ্রোথ বাড়বো। তো একটা সাজেশন সবার জন্য, শীতকালে কেউ যাতে শিং না করে, বিশেষ করে তার কারণ হচ্ছে গিয়া শীতকালে শিঙের কোনো রেজাল্ট পাইবো না। শীতকালের জন্য, শুধু শীতকালের জন্য তেলাপিয়া তেলাপিয়া বা দেশি মাগুর টাগুর যেগুলো আছে ওই টাইপের মাছগুলো করা বেটার শীতের জন্য, কারণ এরা লো টেম্পারেচারে খায়, কিন্তু শিং মাছ লো টেম্পারেচারে খায় না, খাবার ছেড়ে দিব। তো শীতের জন্য জাস্ট তেলাপিয়া করলে বেটার। তো আপনার যে টাঙ্কিতে করছিলেন আগে, যে 3টা টাঙ্কিতে আমরা দেখছিলাম, ওইটা থেকে আপনার কেমন প্রফিট হয়েছিল? ওইটা থেকে প্রায় আমার 3টা ট্যাঙ্কির মধ্যে আপনার ধরেন 2 মাসে আমার প্রায় 90 কেজির মতো, 90 থেকে 100 কেজির মতো মাছ ওইখানে ছিল আমার আল্লাহর মধ্যে। তো ওই মাছটা আমি এখন করছি কি এটার মধ্যে দিয়ে দিছি মূলত। হ্যাঁ, এইখানে দিয়ে দিছি। এখন আল্লাহর মধ্যে যে কন্ডিশনে আছে মাছটা মনে হয় সম্ভবত, মানে যে কন্ডিশনে আছে আল্লাহর মধ্যে 40-45টার মতো মনে হয় এসে পড়ছে। 40-45 টাকা কেজি। কেজি কেজি এসে পড়ছে। তো তার মানে 40-45 টাকাতে 1 কেজি আইলে তেমন মনে হচ্ছে না যে তেমন বাড়ছে। ওই আনার সময় দিনে মানে তুলনামূলক যখন এইখানে দেই তখন কিন্তু 100 কেজি ছিল, 90টা বা 100 কেজি ছিল। হ্যাঁ, 100 কেজি ছিল। তো 26 দিনে আল্লাহর মধ্যে যে কন্ডিশন দেওয়া যাইতেছে, তো বেটার কন্ডিশন। তার মানে টাঙ্কির মধ্যে মাছটা বেশি বৃদ্ধি পায় না। বৃদ্ধি পায়, কিন্তু ওইখানে ব্যাপারটা হয়েছে গিয়া 1000 লিটার পানি, খুবই ছোট জায়গা, মাছটা একটু দৌড়াদৌড়ি একটু চলাফেরা করাটা একটু সমস্যা হয়ে যায়। ঠিক আছে, মাছ কিন্তু 1550 লাইনের মাছ দেওয়া ছিল। তো 2 মাসে 1550 থেকে যদি 100-র মধ্যে কেজি আসে, 1000 লিটারের মধ্যে 2000 পিস মাছ, তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে এটা মানে হাই রেজাল্ট। সোজা কথা, এই ছোট টাঙ্গির মধ্যে 2000 পিস মাছ টিকানোই ব্যাপার সেবার, ওই সূত্রে আল্লাহর মধ্যে যে রেজাল্ট আসছে অনেক ভালো রেজাল্ট আসছে। তো ভালো রেজাল্ট আসছে। আপনি বলতেছেন যে এটা এটা সহজ। এখানে এখানে একটা ব্যাপার হচ্ছে গিয়ে যে মানে কমার্শিয়াল চিন্তা করলে ছোট ট্যাঙ্কিতে কেউ যাতে না যায়, সোজা কথা। যেই করুক একত্রে 5000 10,000 ওইটা দিয়ে শুরু করুক। তার কারণ হচ্ছে গিয়ে 5000 লিটার যদি একত্র করে তাহলে মোটামুটি ভালো একটা জায়গা। ওই সূত্রে কি হয় যে মাছটা একটু ভালো একটা জায়গা পায়। ডেন্সিটি ঠিক আছে, আপনি বড় জায়গায় ডেন্সিটি দেন, ছোট জায়গায় ডেন্সিটি দিলে কি হইব আপনার, যে ওইটা হারভেস্ট করা পর্যন্ত রাখাটা টাফ হয়ে যাবে, মেনটেন করাটা অনেক কঠিন ছোট জায়গায়। এটা যারা করবো এরা অনেক হিমশিম খাইবো এই ছোট জায়গায়। এখন যারা এই মানে ছোট আকারে করতে চায় পরীক্ষামূলক ঠিক আছে, কিন্তু কমার্শিয়াল চিন্তা করলে বড় আকারে যেতে হইব। তো ভাই আমরা দেখতেছি আপনি এই যে একটা এখানে উপরে একটা নেট দিয়ে রাখছেন, আসলে নেটটার কাজটা কি মূলত কি কারণে দেওয়া? নেটের কাজ হইলো কি আপনার এটার এখানে যাতে এই কোনো পাতালাতে কোনো ময়লা আবর্জনা না পড়ে আর কি, এর জন্য নেট দেওয়া, আর কোনো কিছু না। তো এমন কি হয় নাকি যে যদি মাছ উপরে উঠলো, পাখি বা অন্য কোনো কোনো কিছু নিয়ে গেল? ওইটা হইতে পারে, কারণ যদি খোলা, আমার এটা তো খোলা, উপরে কোনো চাল নাই, ঠিক না? ওই সূত্রে দেখা গেছে যদি চিল তো অবশ্যই নষ্ট করে মাছ, ঠিক না? তো পাখি অনেক কিছুই পড়তে পারে। ওই কারণে মূলত এটা মানে রক্ষা করার জন্য, এমনিতে রোদ্রের আলো বা সূর্যের আলো ওই কারণে ওইটা তো আল্লাহর মধ্যে কোনো সমস্যা হয় না। ফ্লগের কারণে ফ্লগের মধ্যে আপনি সূর্যের আলোতে কোনো প্রবলেম হয় না। এখানে পানির কালারটা একটু চেঞ্জ হইতে পারে, এই পানির কালারটা দেখেন একটু সবুজ বর্ণের। হ্যাঁ, তো যখন এটা এই কোনো ট্যাঙ্কের মানে কোনো ঘরের ভিতরে থাকবো তখন দেখেছে এটার রং হইব কাঠালি। ঘরের ভিতরে থাকলে কাঁঠালি। হ্যাঁ, ফ্লগের কালারটা ভিন্ন, এক এক ধরনের কালার হয় আর কি। ভাই আমরা কয়েকটা মাছ ধরে দেখতে পারি এখন কিরকম অবস্থা আছে? এগুলো সবগুলো দেশি তেলাপিয়া। দেশি তেলাপিয়া।
তো কিছুটা মোটামুটি অনেক ভালোই হয়েছে মানে অনেক বেটার হয়েছে, মানে 26 দিনের রেজাল্টের চেয়ে ভালো কিছু আল্লাহর মতে আশা করি। আরে সর্বনাশ কাটা দেয়, আরে এটা দিয়ে আবার নেট সুইটে গেছে। হ্যাঁ, এই যে মাছের আপনার খাবার খাবার কোয়ালিটি আরে হ্যাঁ, মাছের যে খাবার কোয়ালিটি হ্যাঁ এটা হচ্ছে মূল বিষয়। এখানে আপনার মাছটা কিন্তু দেশি, ঠিক না? তারপরে দেখেন এটার কালার, এটার সব কিছু অন্যরকম, একেবারে আলাদা। একদম কালো সুন্দর একটা কালার, হ্যাঁ, নদীর তেলাপিয়ার মতো মনে হচ্ছে। আমাদের দেশে তো ওই খাঁচায় নদীর মধ্যে চাষ করা হয়। কালার প্লাস এই ওজনের ব্যাপারটা যে এটা আল্লাহর মতে যে 2.5 মাসে মাছ আল্লাহর মতে আশা করতেছি যে 6-7 কেজি আসার কথা। আচ্ছা, না দেখলাম আপনার মাছগুলো অনেক কালার অনেক সুন্দর, 6টা 7টা 1 কেজি হবে আশা করা যায়। তো তারপরে সব মাছ তো আর এক সমান বড় হয় না, কিছুটা কম। ওইটা বড় ছোট হইতেই পারে, বড় ছোট হবেই। ওইটা বড় ছোট হইতেই পারে, ওইটা কোনো ব্যাপার না। বড় ছোট হওয়ার পিছনে হচ্ছে মাছের মূল বিষয়টা হচ্ছে কোনটা, যে মেয়ে ছেলের একটা ব্যাপার আছে মাছের মধ্যে। মেয়ে যে মাছগুলো তেলাপিয়ার মধ্যে ওই মাছগুলো একটু বাড়ে কম, আর ছেলে যে মাছগুলো এগুলো অতি তাড়াতাড়ি বড় হয়ে যায়। এখানে হচ্ছে এই তেলাপিয়ার ক্ষেত্রে এটা ব্যাপারটা হচ্ছে এটা। আর শিঙের ক্ষেত্রে হচ্ছে ছেলে মাছগুলো বাড়বো কম, ছেলে মাছগুলো বাড়বো কম, কিন্তু মেয়েগুলো বাড়বো বেশি। এগুলো বেশি। হ্যাঁ অবশ্যই শিঙের ক্ষেত্রে এটা। আপনি তো দেশি তেলাপিয়া দিচ্ছেন, দেশি তেলাপিয়া থেকে আপনার যে হারভেস্টিং এ বা বায়োফ্লোকে এখানে কি এগুলা থেকে ডিম বা বাচ্চা উৎপাদন হবে কিনা? মনে হয় না, কারণ তেলাপিয়ার ব্যাপারটা হচ্ছে কি, তেলাপিয়া আপনার মাটি না পাইলে এটা ডিম দিব না। মাটি না পেলে ডিম দেয় না। হ্যাঁ, আর মাটি না পাইলে ক্রস ম্যাচও করবো না তেলাপিয়া। এরা মাটির মধ্যে গর্ত করে, ছোট ছোট গর্ত করে, ছোট ছোট গর্ত করে ওইগুলোর মধ্যে বসে। তো দেখা গেছে ওইখানে ক্রস ম্যাচটা এরা বেশি করে, মানে ছেলেদের সাথে মিলতে হয়। তো ট্যাঙ্কের মধ্যে ওইরকম সুযোগ নাই। তো আমরা দেখছি বিভিন্ন সময় পুকুরের মধ্যে দেখছি যে তেলাপিয়া কয়েকটা সাইরা দিছে, পরে বছর বছর খালি বৃদ্ধি পাইতেই থাকে। ধরেন আমি যে জায়গা থেকে মাছগুলো আনছি, ওইখান থেকে মাছ আনা হয়েছে আমার প্রায়, আমার এক বন্ধুরে দিছি প্রায় 9,000, আমি আনছি 13,000, মিলাইয়া এখানে প্রায় 20-22 হাজার মাছ আনা হয়েছে। যাক, তো ওই পুকুরটার মধ্যে মাছ ছাড়া ছিল জাস্ট 2,000 টাকার মাছ ছাড়া ছিল। 2,000 টাকা। তো ওইখান থেকে এই হইতে হইতে আজকে এই অবস্থা মাছের। তারপরে আরো মনে হয় এর চেয়ে বেশি আছে এটার মধ্যে, কিন্তু পানি বেশি কারণে ধরা হয়েছে না, ধরতে পারছি না। মাছ আর না, যে আমি এটার মধ্যে মাছ দেওয়ার কথা ছিল 30,000, মাছ ধরার কারণে মাছ পাইতেছি না, এর কারণে দেওয়া হয়েছে না। বায়োফ্লোকে শিং মাছকে ডিম পারে? ওইটাও আসলে শিং মাছটা আসলে এমনি তো ডিম পারে না, পুকুরও ডিম পারে না। তার কারণ হচ্ছে গিয়ে শিং মাছটা ইনজেকশন ছাড়া আপনি ডিম দিব না, একমাত্র নদীতে বাচ্চা হয় কিছু কিছু, ইনজেকশন করলে ডিম পারবো, তাছাড়া শিং মাছ ডিম দেয় না। আর ডিম দিলেও ডিম নষ্ট করে, ডিম খেয়ে লায় নিজেরাই, অন্য মাছে খেয়ে ফেলে বা নিজেরাই খেয়ে লায়। নিজেরাই খেয়ে ফেলে। কিন্তু শিং মাছ নিজের যে বাচ্চা দেয় ওটা আবার নিজেরাই খেয়ে। হ্যাঁ, অনেক সময় দেখা গেছে একটা মাছ দুর্বল হয়েছে, এটা ঠোকরাতে মানে খাওয়া, এটারে শেষ করে লেবো, শেষ করে কি খাইয়ে লেবো। একটা মাছ মরছে, ওইটারে যতক্ষণ পর্যন্ত না খায় ততক্ষণ পর্যন্ত এটা মনে করেন যে ছাড়ে না, এটার পিছনে লেগেই থাকে, খেয়ে লায়, মানে নিজেরা খায়। আপনি তো শিং আর তেলাপিয়া দুটোটাই একসাথে চাষ করতেছেন, তো অন্য কেউ চাইলে আর একসাথে আর কি এখানে কি আরো কি মাছ একসাথে চাষ করা যাবে? আসলে দেন বায়োফ্লকের ব্যাপারে বাংলাদেশের মতো অনেক ধরনের সাজেশন করে। আসলে যারাই সাজেশন করতেছে, আপনি এত সাজেশন ফলো করেন, যারাই ফলো করেন, আপনি ফার্স্ট টাইম দেখতেই বোঝে যে সাজেশনটা করতেছে আসলে এর অ্যাবিলিটিটা কতটুকু, মানে কতটুকু সাকসেস, ওইটা চিন্তাটা আগে করতে হইব। তখন ট্রেনিং নিতে আছে অনেকে। আরে ভাই, বাংলাদেশের মধ্যে এই প্রতারণার শিকার যে কত মানুষ হইতেছে তার কোনো মানে হিসাব কিতাব নাই। যেমন ধরেন বাংলাদেশের মধ্যে কিছুদিন আগে এক লোকের কাছে গেছি আমি, তো মহিলা উদ্যোক্তা, ওনার নাকি ট্রেনিং করায়। তো আমি মূলত আমার একটা রুট ব্লোয়ারের দরকার। রুট ব্লোয়ার আমি এই পর্যন্ত সরাসরি কারো দেখছি ইউজ করতে। তো ওই মহিলা নাকি রুট ব্লোয়ার ইউজ করে, গেলাম দেখতে। তো ওই মহিলা সপ্তাহে একদিন ট্রেনিং করায়, কিন্তু আসলে ট্রেনিং যে করায় বা কী কমু, এটা এক প্রকার বদনাম হয়ে যায়। বদনামও না বলতে গেলে, এটা জনসাধারণের জন্য বলা হইতেছে কথাটা, যে ওই যে ট্রেনিং করাইতেছে আসলে এটা সম্পর্কে কতটুকু ধারণা আছে। মানে আমি মূলত যা দেখলাম, ওর তো কিচ্ছু নাই, না মাছ আছে, না পানি ভালো, না কি কমু, যে ফ্লক সম্পর্কে কতটুকু ধারণা আছে বলতে গেলে জিরো। ওর নিজেরই তো ট্রেনিংয়ের দরকার। তো ওই সূত্রে ওর কাছ থেকে একজন মানুষ যদি ট্রেনিং নেয়, ধরেন সাধারণ অনেক মানুষ আসে আমার কাছে, তো অনেক গরিব মানুষ আসে যারা মানে
টাইনাটি না অনেকে অনেক কিছু করতে চায়। তো এখন যদি হ্যাঁ যদি মনে করেন যে ভুল কোনো সাজেশন নিয়ে এটার মধ্যে নামে, আর যদি সে এটার মধ্যে গিয়ে প্রতারিত হয়, মানে নষ্ট হয়, করতে পারে না, তাইলে আসলে তার কেমন লাগবে তার কাছে? অনেক খারাপ লাগবে। আরেকটা কথা হচ্ছে কি, ফ্যামিলি থেকে কিন্তু বায়োফ্লগ সম্পর্কে সাপোর্ট খুবই কম দেয়। যেমন আমার ক্ষেত্রে ওই ফ্যামিলি থেকে সাপোর্টটা কিন্তু ফার্স্ট টাইম তেমন কোনো ছিল না। সবাই মনে করছে যে মজা, আসলে এগুলো তো করা সম্ভব না বা হইব না। কিন্তু আল্লাহর মধ্যে এখন তো সবাই ঘুরে, অনেকেই ঘুরে, অনেকে না অ্যাভেলেবেল পুরো বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে ফোন দেয়, কথাবার্তা বলি, বা আইসা দেখে, বা ট্রেনিং দিতেছে, যাই করতেছে না কেরে। আসলে বুঝতে হইব যে আগে আপনি যার কাছ থেকে ট্রেনিং নেন, যেটি করেন না কেরে, ওর সফলতার ব্যাপারে আপনার জানতে হইব আগে। যে আপনি ট্রেনিং নেন, কিন্তু ওর ওইখানে কি আছে ওইটা দেখতে হবে আপনার আগে। ওই কোন সিস্টেমে চলতেছে, কোন থিওরিতে চলতেছে, ওইটা দেখতে হবে আগে। এমন হতে পারে যে উনি যে ট্রেনিংটা দিতেছে আসলে এটা কি উনি বুঝা দিতেছে নাকি মানে নিজে নিজেই দিতেছে বা কোনো খাতে নিচ্ছে কিনা ওটাও জানা দরকার। ওনাই তো নিজে আরেক জায়গা থেকে ট্রেনিং নিচ্ছে। আমরা কিন্তু কার কাছে ট্রেনিং নিয়ে বায়োফ্লগ করতেছি না। বায়োফ্লগ যখন শুরু করছে বাংলাদেশে ফার্স্ট টাইম শুরু করছি, আর তখন কার কাছ থেকে ট্রেনিং নিয়ে যে ওই সিস্টেম ছিল না। ফলো করছি কি বাইরের করে ফলো করছি। যেমন বেশিরভাগ আমি কন্ডিশনে চলে একমাত্র কুরিয়ার আমি অনেক ভিডিও ফলো করি, অনেক কিছু দেখি, এবং ওদের চিন্তা ভাবনাটা নিয়ে আমি কাজ করি 100%। তো ওই সূত্রে যে ট্রেনিং নেওয়ার সুযোগ আমার করছিল না। কিন্তু বর্তমানে আপনার একটা জিনিস সুবিধা দেখেন যে আল্লাহর মধ্যে এই পর্যন্ত যতগুলো ট্রেনিং করাইছি সবগুলো আল্লাহর মধ্যে সাকসেস 100%। এবং প্রত্যেকটাই 5,000 থেকে শুরু করছে, এবং প্রত্যেকটাই 40,000 50,000 লিটারের ফার্স্ট টাইম টাঙ্কি ধরার চিন্তা ভাবনা করতেছে। মাছ মাত্র 20 দিন, কারো 20 দিন হয়েছে, কারো 1 মাস হয়েছে, কারো 1.5 মাস হয়েছে, এই কন্ডিশনের মাছ। তারপরে এরা বড় বড় প্ল্যানে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে। প্রত্যেকে ফোন দিয়ে হইতেছে, ভাই যে আমি বড় একটা ট্যাঙ্কি করতে দিচ্ছি, আমি কী করতে পারি বলেন। তো এই যে একটা বিষয়, এটা কিন্তু ভালো লাগে শুনলে। একটা জিনিস যদি একজনে আমার কাছে শিখে গিয়া যদি সে সফলতা পায়, এটা আমার নিজের কাছেও একটা আনন্দ এবং গর্ব লাগে নিজের কাছে যে আসলে সে সাকসেস হয়েছে, এটা ভালো লাগে। আর যদি আমার কাছে শিখে গেলো এবং ট্রেনিং করে গেল, সে 2 দিন 3 দিন 5 দিন 10 দিন ট্রেনিং দিয়ে দিছি আমি এর, পরবর্তীতে হ্যাঁ যখন আপনার কোনো প্ল্যানে নামবো বা কোনো কাজের সরজমিনে নামবো, তখন দেখা গেছে ওরকম ওর সমস্যার সমাধান আমি দিতে পারতেছি না। একটা সমস্যা হইলো ওইটা বলতে পারতেছি না, তাইলে ভাই এই ট্রেনিংয়ের বেটার শুধু এমনিতে করুক, ওই ট্রেনিংয়ের প্রয়োজন নাই। আমি যে এমন হয় যদি আমি ট্রেনিং দিলাম তার সমস্যা আমি সমাধান করতে পারলাম না, তাহলে এই ট্রেনিং এর তো কোনো দরকারই নাই। একজন লোক যদি ট্রেনিং নেয়, যতক্ষণ পর্যন্ত সে 100% এটা দিয়ে সোজা না হইব, ততক্ষণ পর্যন্ত ওরে দেখতে হইব। 1 দিন 2 দিন 5 দিনের কোনো ট্রেনিং ব্যাপার না। ট্রেনিংয়ের ব্যাপার যতক্ষণ না বুঝে ততক্ষণ বুঝাইতে হইব। তখন স্কুলে যখন আমরা লেখাপড়া করছি, আমাদের একটা স্যার ছিল বোরহান স্যার। তো ওনার ক্লাসের মধ্যে সবসময় ঢুকতো, অঙ্ক ক্লাস নিত। তো সবসময় ঢুকলে ওনার একটা জিনিস বলতো যে স্যারেরা যতক্ষণ না বুঝবা, তো সবাই স্যার বলতো না, আমরা স্টুডেন্ট, যতক্ষণ না বুঝবা আমার বলবা, যতক্ষণ না বুঝবা ততক্ষণ আমি বুঝাইতে রাজি। আসলে বাস্তবলি এটাই, আপনি যতক্ষণ না বুঝবেন এইটার ব্যাপারে ঠিক ততক্ষণই আপনার বুঝাইতে হইব। বিরক্ত হয়ে যাবো না যে বলে আসলে আরে 1 বার কইছি 10 বার কইছি বুঝো না কেরে, বা 2 দিন সময় দিচ্ছি, 2 দিন বুঝলে বুঝো, না বুঝলে নাই, 2 দিন পরে আর আমি, এটা না। আসলে আমার একটাই কথা যে এই যদি আমার এখানে আসতে পারে, আমি প্রতিদিন সময় দিতে পারবো। 1 মাস আসবো, 1 মাসে আমি সময় দেবো। 2 মাস আসবো, 2 মাসে আমি সময় দেবো। যতক্ষণ বুঝবো না যে বলে না ভাই আমি করতে পারছি বা আমি পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আছি। ঠিক আছে, এই হিসাব কিতাবটা আর কি, এটা আমার বেলা। আর অন্যদের বেলা অনেকের দেখা গেছে 2 দিন ট্রেনিং করায়, 2 দিনের ট্রেনিং এ বাইরে কিচ্ছু ঢুকবো না মাথার ভিতরে। বায়োফ্লগ ব্যাপারটা অনেক কঠিন। অনেকে মনে করতেছে এটা অনেক সোজা, আসলে এটা অনেক সোজা না, এটার মধ্যে অনেক কিছু আছে ভাই। আর ডেন্সিটির ব্যাপার আছে। অনেকে 1000 লিটারের মধ্যে 400-500 মাছ দেয়, 200-250 মাছ দেয়। কিন্তু আমি 1000 লিটারের মধ্যে তেলাপিয়ার ক্ষেত্রে সাজেস্ট করি 1000 লিটারের মধ্যে 1000, এবং ওইটাই হইব। কিন্তু এখানে কইছি না আমি, আনুষঙ্গিক অনেক কিছু কাজ আছে, অনেক কাজ আছে যেগুলো আপনি মেনটেন করতে হইব, এবং 100% আল্লাহর মধ্যে ওইটা দিয়ে রেজাল্ট আসবো। আপনি বলেন আনুষঙ্গিক অনেক কাজ আছে, তো আপনার ভিডিও দেখে হয়তো অনেক উদ্বুদ্ধ হতে পারে যে আমরা হারভেস্টিং বায়োফ্লগ করি। তো আনুষঙ্গিক যে কাজগুলো আছে এটি ওদের সুবিধার জন্য বা আমাদের সুবিধার জন্য একটু বলে দেন। ধরেন ঘনত্বের হিসাবটা আসে এখানে আমাদের এক একটা মাছের ক্ষেত্রে এক একটা মানে এক এক ধরনের ফ্লগ আপনার মেনটেন করতে হইব। তেলাপিয়ার ক্ষেত্রে এক ডেন্সিটি আপনার ফ্লগ রাখতে হইব, শিঙের ক্ষেত্রে আরেক ডেন্সিটিতে। এখন আমি তেলাপিয়ার শিং একত্রে দিচ্ছি, ওইটা বলতে পারেন যে তাইলে ভাই তেলাপিয়ার শিং একত্রে দিচ্ছেন, ওইটা কীভাবে হইব? আসলে শিং মাছের ক্ষেত্রে বেশি ফ্লগেও কোনো সমস্যা হয় না, কম ফ্লগেও কোনো সমস্যা হয় না। কোন ফ্লগে সমস্যা? ফ্লগটা এরকম কন্ডিশনে আমি তেলাপিয়া ট্যাঙ্কের মধ্যে রাখি যাতে আপনার পানিটা নষ্ট না হয়, পানিটা ঠিক রাখা পর্যন্তই আমার ফ্লগ রাখা এই ট্যাঙ্কের মধ্যে। আর শিঙের ক্ষেত্রে আমি ফ্লগ রাখতাম, তখন দেখা গেছে প্রতি লিটারে 70-80 মিলিগ্রাম, তার উপরে থাকতাম আমার এখানে শিঙের ক্ষেত্রে। দেখছেন এই ফ্লগের ব্যাপার, আগের ভিডিওতে আছে।
তো এখন এটার ক্ষেত্রে দেখা গেছে আমি সর্বোচ্চ ফ্লগের কন্ডিশন রাখি কত, আপনার লিটারে 30 মিলিগ্রাম 30-40-এর মতো রাখি আর কি, এর বেশি রাখতে হয় না। এর বেশি রাখলে কি হয়, এখানে আপনার তেলাপিয়াটার অক্সিজেনের প্রয়োজন হয় অনেক বেশি। এখন ডেন্সিটির ব্যাপারে আপনার যে ব্যাপারটা, যে ঘনত্বের ব্যাপারটা যেটা, ওইটা অক্সিজেন লেভেলটা আপনার কম বেশ করতে হইব ওইখানে, এবং এয়ারেশনের ব্যবস্থা অনেক হাই লাগে ডেন্সিটিতে গেলে, এটাই হচ্ছে মূল বিষয়। এয়ারেশনের ব্যাপারটা অনেক হাই লাগে ডেন্সিটিতে গেলে। যদি এয়ারেশন ব্যবস্থা আপনার ভালো থাকে তাহলে আপনার ফ্লগও ভালো থাকবো, প্লাস মাছের ডেন্সিটি বেশি দিয়েছেন কোনো প্রবলেম হইব না। কিন্তু যদি এয়ারেশন ব্যবস্থা একটু দুর্বল হয় তাহলে প্রতিনিয়ত আপনার সমস্যায় পড়বেন, প্রতিনিয়ত। এয়ারেশন ব্যবস্থা এখানে অনেক কিছু। তো মঞ্জু ভাই, আমরা তো অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে। তো আসলে আপনার দেখা দেখি বা অনেকে আপনার এলাকা আশেপাশে বা অনেকে আমার কাছে ফোনও দিয়েছে যে কিভাবে তারা মানে শুরু করবে, তারা কিভাবে শুরু করলে ভালো হবে, কোথাও থেকে ভালো একটা পরামর্শ পাওয়া যাবে কিনা, তো তারা কিভাবে শুরু করলে তাদের জন্য উত্তম বা কিভাবে শুরু করলে তাদের জন্য মানে সফল হওয়ার সম্ভাবনাটা বেশি, তা যদি একটু আমাদের দর্শকদের জানাইতেন। শোনেন, বায়োফ্লক সম্পর্কে এটা আসলে একটা সাইন্টিফিক ব্যাপার পুরোটাই। এখানে সব কিছু নিয়ন্ত্রিত এবং নিজের কন্ডিশনে বুঝে নিয়ন্ত্রণ করতে হইব। আপনি দেখেন ছোট্ট একটা জায়গার মধ্যে যদি আপনার, আমার যে জায়গাটা দেখতেছেন এটা 1 ডিসিমোনা, তো 1 ডিসিমোনা এখানে যদি আমি 2 টন 2.5 টন মাছের আশা করি বা 3 টন মাছের আশা করি, ওইখানে আমার জিনিসটা পারফেক্ট হইতে হইব। আর এখানে টাকারও ব্যাপার আছে, খরচের ব্যাপার আছে। এখন যদি ওই ব্যাপারগুলো আপনি যদি করতে চান, আপনি যদি এমনিতে বলেন যে আমি এমনিতে রিস্ক নিবো, হ্যাঁ নিতে পারেন, কিন্তু সফলতা এটা ভাগ্যের উপরে ডিপেন্ড করবো। আর যখন একটা ব্যাপার আপনি 100% যাই না বুঝা নামবেন এটার মধ্যে, তখন আপনার আলাদা একটা এটার প্রতি একটা বিশ্বাস এবং কনফিডেন্স আলাদা থাকবো। না জানলে কিন্তু, না জানার কিন্তু অনেক অনেক কাহিনী আছে, অনেক ভিতরে অনেক কনফিউশন। একটা সমস্যা হইলো, এটা আমি জানি না কি সমস্যা হয়েছে, তখন কিন্তু আমি এটা বার করতে করতে আমার সমস্যা বাইরে যাব। তো ওই সূত্রে বায়োফ্লক যারাই করুক না, ট্রেনিং 100% নিতে হইব, 100%। যারা ট্রেনিং নিছে, ভুল ট্রেনিং নিছে, এগুলো আবার নতুন করে এখন ট্রেনিং নিতে আছে। কারণ কি, ওই যে আগে ভুল করছে, ভুল যার মধ্যে শিখছে ভুল এগুলি। হ্যাঁ, তো টিডিএস এর মতলব বাংলাদেশের মধ্যে টিডিএস নিয়ে অনেক মাতামাতি, যে টিডিএস 1,500, 2,000, 1200, 1500 টিডিএস রয়ে। টিডিএসটা যে কি জানে না। আমার এখানে ফোন দিছে বরিশাল থেকে পরশুদিন, যে ভাই আমার তো মাছের এই লেজ পচে যাইতেছে, শিং মাছ লেজ পচে যাইতেছে। আসলে লেজ ফ্লগের মধ্যে কোনো পছন্দ ক্ষত রোগ হয় না ফ্লগের মধ্যে। ওইটা কি হয়, আপনি যে জায়গা থেকে পোনা সংগ্রহ করবেন, ওইখানে দেখা যাচ্ছে পোনা চাপের মধ্যে রাখলে এক পোনা আরেক পোনার গায়ে আপনার ক্ষত সৃষ্টি করে। তো ওইগুলো যখন পটাশ করেন, আপনি পটাশ করার পরে ওই ক্ষতটা আপনার মানে একটা লাল আকার ধারণ করে বা বাদামি কালার হয়ে যায় গায়ের ক্ষতটা। ওই ক্ষেত্রে যখন ট্যাঙ্কের মধ্যে মাছ দেওয়া হয়, মাছ দেওয়ার পরে ওই ক্ষতটার মধ্যে অন্য মাছে ঠোকরায়। মূলত বিষয়টা যেটা, যে ট্যাঙ্কের মধ্যে মাছের পর্যাপ্ত খাবার না হয়, অনেকে খাবার হিসেব করে দেয়। শিঙের ক্ষেত্রে খাবারটা আপনার একটু বেশি দিতে হইব। তার কারণ কি, যাতে খাওয়ার পরে সে ক্ষুধার্ত না থাকে। শিং যখন ক্ষুধার্ত থাকবো, একটা শিং দুর্বল একটা শিঙেরে আপনার এটা সবসময় চষবো, ওইটার উপর আক্রমণ করবো, ওইটারে মানে সবসময় খাইতে থাকবো, কামড়াইতে থাকবো। তো কামড়াইতে কামড়াইতে কি একসময় দেখা যাচ্ছে এটা গায়ের মধ্যে পুরো গায়ে আস্তে আস্তে সিলা গেছে, সাদা হয়ে গেছে। ওইটার বলে ছত্রাক, বাংলাদেশের মধ্যে ছত্রাক বলে। আসলে ওইটা কি কারণে ওইটাই জানে না অনেকে, ওইটাকে ছত্রাক বলে, যে ছত্রাক হয়েছে বিভিন্ন কত রোগ, এই করে সেই করে এই করে, এগুলি ভুল। তো তাহলে ওইগুলোর জন্য কি করতে হবে? এখন ওই সূত্রে কি আপনি খাবারটা মেনটেন করতে হবে, খাবারটা ভালো মানে দিতে হবে, খাবারটা যাতে শর্ট না হয়। মানে ফ্লগের মধ্যে যতটুকু খায় আপনি তারা থেকে খাবার খাওয়াইতে হবে। যে ওই আপনার মাছের ওজন হিসাব করে আপনি 10% খাবার দিলেন, 20% খাবার দিলেন, এটা যাতে না হয়। যতটুকু খায় মাছ ভাই, কিন্তু খাবার যে দিলে আপনি সারে খাবার আপনি খাইয়ে নেবেন, এটা করতো না। কিন্তু আপনার খাবার মাছের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু নিবে, আর বেশি আপনি খাবার খাওয়াইতে পারবেন না। তো ঠিক আছে মঞ্জুর ভাই, আপনার সাথে তো কথা বললাম, আপনি বায়োফ্লক সম্বন্ধে অনেক কিছুই জানলাম। আমাদের দর্শকরা অনেক উপকৃত হবে আশা করি এই আপনার পরামর্শ শুনে, তারা খামার করতে উদ্বুদ্ধ হবে। তো আপনি তো এখনো পরীক্ষামূলকভাবে টাঙ্কিত করছিলেন ঘরের ভিতরে, এখন কমার্শিয়াল চিন্তা ভাবনা। এখন আপনি দেখতেছেন যে আসলে বায়োফ্লকটা লাভবান, বাংলাদেশের আবহাওয়াটা ঠিক আছে, ইউজ করছে 100%। তো যে কেউ চাইলে করতে পারে। তো আসলে আপনার কাছে আজকে আমাদের আসার উদ্দেশ্যটা এটাই, যে আমাদের দর্শকরা অনেকে প্রশ্ন করছে যে আসলে বায়োফ্লকটা আমরা কিভাবে করব, কোথায় বায়োফ্লকের ভালো একটা পরামর্শ পাবো, সেটার জন্য আপনার কাছে আসলাম। তো আপনার কাছ থেকে এসে ভালোই পরামর্শ আমরা পেলাম। আশা করি আমাদের দর্শকরা অনেক উপকৃত হবে আপনার মাধ্যমে। তো আপনার কাছে আবার যে কোনো সময় ছুটে আসবো, সে পর্যন্ত আপনি ভালো থাকবেন। আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।